আজলান এভাবে চমকে যেতে দেখে জ্যাক বলে, কি হয়েছে স্যার? কোনো সমস্যা? কি হয়নি সেটা বল, তাড়াতাড়ি চল। কোথায় যাব স্যার? সব বলছি, আগে গিয়ে গাড়ি বের কর। জ্যাক আর কিছু না বলে গিয়ে গাড়ি বের করলো। জ্যাক গাড়ি বের করতে আজলান গিয়ে গাড়িতে বসে পড়লো। চল। কোথায় যাব স্যার সেটা তো বলুন। আজলান ফোন থেকে জ্যাককে লোকেশন দেখিয়ে দিল। এখানে? কিন্তু স্যার এখানে কেন? সব পরে বলবো, তুই আগে গাড়ি স্টার্ট দে। অ্যাশ একটা এসিওয়ালা কেবিনে 1 ঘন্টা যাবত অপেক্ষা করছে। সে যে লয়ারের সাথে দেখা করতে এসেছে সে এখনো ল ফার্মে এসে পৌঁছায়নি, তাই তার সেক্রেটারি অ্যাশ এখানে বসে থাকার অপেক্ষা করতে বলেছে। হঠাৎ দরজা খোলার শব্দ এলো। অ্যাশ ভাবলো হয়তো লয়ারের সেক্রেটারি এসেছে, কিন্তু সে যখন ঘাড় ফিরিয়ে আজলানকে দেখলো তখন সে স্তব্ধ হয়ে গেল। সে বিস্ফোরিত নয়নে আজলানের দিকে তাকিয়ে বলল, আপনি? আজলান কাটকাট কণ্ঠে জবাব দিল, কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? অ্যাশ আমতা আমতা করেই বলল, না মানে আপনি জানলেন কিভাবে যে আমি এখানে এসেছি? আজলান অ্যাশের কাছাকাছি এসে বলল, তুমি যদি পাতালেও চলে যেতে তাহলেও আমি তোমাকে 2 মিনিটে খুঁজে বের করতাম। এটা বলেই আজলান অ্যাশের পাশের সোফায় বসে পড়ল। টেবিলে থাকা ফলের ঝুড়ি থেকে একটা আপেল নিয়ে খেতে শুরু করলো। হেয়ালি না করে বলুন তো, আমি যে এখানে এসেছি সেটা আপনাকে কে বলল? আজলান অ্যাশের কথার কোনো পাত্তা না দিয়ে নিজের মতো আপেল চিবোতে থাকলো। অ্যাশের কাছে আজলানের এমন গা ছাড়া ভাব মোটেও ভালো লাগছে না। আপেল খাওয়া শেষ হলে আজলান অ্যাশকে প্রশ্ন করে। এখানে এসেছো কেন? অ্যাশ যে দেখে বলল, তাতে আপনার কি? যা জিজ্ঞেস করেছি তা সোজা সোজা উত্তর দাও। দেব না। কি করবেন? আর আমি কোথায় যাব, কেন যাব সেটা আপনাকে বলতে হবে। হ্যাঁ। আপনি কে? আমি আপনাকে কেন? অ্যাশ আর কিছু বলতে পারলো না। তার আগে আজলান অ্যাশকে সোফা থেকে উঠিয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। অ্যাশকে কিছু বলার সুযোগ না দিয়ে আজলান অ্যাশের ঠোঁট নিজের দখলে নিয়ে নিল। এই প্রথম নিজের শরীরের কোনো পুরুষের এতটা গভীর স্পর্শ পেয়ে অ্যাশ থমকে গেল। সে আজলানকে বাধা দেওয়ার চেষ্টা করলেও আজলানের শক্তির কাছে সে দুগ্ধপোষ্য শিশু মাত্র। এক পর্যায়ে সে নিজের শরীরের সমস্ত শক্তি ছেড়ে দিয়ে আজলানকে জোরে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় আজলান পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয়। নিজের থেকে আজলানকে দূরে সরিয়ে দিয়ে অ্যাশ গভীরভাবে শ্বাস নেয়। আরেকটু হলে সে পর্যাপ্ত বাতাসের অভাবে মারাই যেত। অ্যাশ চিৎকার দিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, কি করছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আমি আপনাকে ভালো ভেবেছিলাম। কি করছেন আপনি? মাথা ঠিক আছে আপনার? আমার পারমিশন ছাড়া আপনি আমাকে ছুঁলেন কিভাবে? আমি আপনাকে ভালো ভেবেছিলাম আজলান। কিন্তু আপনিও বাকি ছেলেদের মতন আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে নিতে চাইলেন। ছি! ঘৃণা করছে আমার আপনাকে দেখে। অ্যাশের এমন কথা আজলানের সহ্য হলো না। সে নিজের কন্ট্রোল হারিয়ে অ্যাশের গলা চেপে ধরে বলল, আমাকে অন্য ছেলেদের সাথে মনের ভুলেও তুলনা করতে যেও না। এখানে কেন এসেছিলে? আমার থেকে মুক্তি পাওয়ার জন্য? তাহলে আজ শুনে রাখো, শুধু এই জন্মে কেন, যদি পরজন্ম বলেও কিছু থাকে তাহলে সেই জন্মেও তুমি আমার থেকে মুক্তি পাবে না। আজলান, আমার গলা ছাড়ুন। আমার কষ্ট হচ্ছে, প্লিজ। অতিরিক্ত রাগের কারণে দিকবেদিক শূন্য হয়ে আজলান কি করছিল তা তার মাথায়ও ছিল না। অ্যাশের ব্যথাতুর কণ্ঠ কানে যেতেই আজলান অ্যাশকে ছেড়ে দেয়। আজলান অ্যাশের গলা ছেড়ে দিতেই অ্যাশ কাশতে আরম্ভ করলো। অ্যাশের এমন অবস্থা দেখে আজলান নিজের চুল খামচে ধরলো। নিজেকে নিজেই বলল, কন্ট্রোল, কন্ট্রোল আজলান। শি ইজ ইউর বেবি গার্ল। তুই কিভাবে ওকে কষ্ট দিতে পারলি? এটা বলেই আজলান হাত দিয়ে জোরে জোরে দেয়ালে আঘাত করতে থাকলো। আজলানের এমন পাগলামো দেখে অ্যাশ দৌড়ে তাকে থামাতে এলো, কিন্তু কোনোভাবে সে আজলানকে শান্ত করতে পারছে না। অবশেষে অন্য কোনো উপায় না পেয়ে অ্যাশ পেছন থেকে আজলানকে জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আজলান, থামুন। প্লিজ নিজেকে এভাবে আঘাত করবেন না। অ্যাশের ছোঁয়া পেতে আজলান মুহূর্তেই শান্ত হয়ে গেল। সে অ্যাশের দিকে ফিরে দুহাত দিয়ে অ্যাশের চোখের পানি মুছে দিল। আই এম সরি। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিতে চাইনি। এটা বলেই আজলান তাকে কাছে টেনে নিতেই অ্যাশের অলিভিয়া আর আজলানের এঙ্গেজমেন্টের কথা মনে পড়ে গেল। সে আজলানের হাত ছাড়িয়ে তার কাছ থেকে দূরে সরে গেল। আজলান আবার
কাছে যেতে নিলেই অ্যাশ তাকে থামিয়ে বলল। একদম আমার কাছে আসার চেষ্টাও করবেন না আজলান। আমি তোমার স্বামী, আমি চাইলেই তোমার কাছে যেতে পারি, তাতে তুমি বাধা দিতে পারো না। আমার অধিকার আছে তোমার কাছে যাওয়ার। কোন অধিকারের কথা বলছেন আপনি? আপনি আমাকে আপনার স্ত্রী হিসাবে মানেন, যে স্বামীর অধিকার ফলাতে আসছেন? আপনি হয়তো ভুলে গেছেন আর কিছুদিন পরে আপনার আর অলিভিয়া ম্যামের এঙ্গেজমেন্ট। আপনি যদি অলিভিয়া ম্যামকে ভালোই না বাসতেন তাহলে তো আর এঙ্গেজমেন্টে রাজি হতেন না, তাই না? তুমি ভুল ভাবছো। তাহলে ঠিকটা কি আপনিই বলুন। আপনি আমাকে বউ হিসেবে মানেন, ভালোবাসেন আমাকে? অ্যাশ কাঁপা কাঁপা কণ্ঠে আজলানকে প্রশ্ন করলো। না। আজলানের উত্তর শুনে অ্যাশ তার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল। জানতাম আপনারা ছেলেরা শুধু মেয়েদের মন নিয়ে খেলতেই জানেন, ভালোবাসা আপনাদের স্বভাব বিরুদ্ধ। এটা বলে অ্যাশ ক্যাবিন থেকে বের হতে নিলেই আজলান হাত ধরে তাকে থামিয়ে দেয়। আজলান অ্যাশের কাছাকাছি এসে তার গালে হাত দিয়ে তার অশ্রুসিক্ত নয়নের দৃষ্টি নিক্ষেপ করে নেশালো কণ্ঠেই বলল। তুমি বুঝতে পারো না হ্যাস, আমি তোমাকে ভালোবাসি না। তোমার প্রতি আমার যেটা অনুভূতি সেটা ভালোবাসা না, এটা তার থেকেও বেশি কিছু। আমি যখন তোমাকে দেখি তখন সময় থেমে যায়। আমার চোখ, আমার মন, আমার নিঃশ্বাস সবটা জুড়ে তুমি, শুধু তুমি। তুমি ছাড়া কোনো দ্বিতীয় নারীর অস্তিত্ব আমার জীবনে নেই। এই আমিতে শুধু একজনেরই অস্তিত্ব বিদ্যমান, আর সেটা হলে তুমি। তোমার পাশে আমি নিজেকে ছাড়া অন্য কাউকে সহ্য করতে পারি না। আমি তোমাকে চাই, এমনভাবে চাই যেন তোমার প্রতিটা নিঃশ্বাসে আমার নাম থাকে। এই অনুভূতির নাম প্রেম না হ্যাস, এটা অবসেশন। আমি তোমার প্রতি অবসেসড। আমি শুধু তোমাতে আসক্ত। তুমি আমার ভালোবাসা না, তুমি আমার অবসেশন, যাকে নিজের করে পাওয়ার জন্য আমি পুরো পৃথিবীর সাথেও লড়তে রাজি। আজলানের এমন সহজ সরল স্বীকারোক্তি অ্যাশের মনে দাগ কেটে গেল। সে আবারও নতুন করে বোধ হয় আজলানের প্রেমে পড়ে গেল। সে মাথা নিচু করে এতক্ষণ আজলানের বলা প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনছিল। আজলানের কথা শেষ হতেই সে তার শার্টের বোতাম খুলতেই বলল। কিন্তু আর কিছুদিন পর আপনার আর অলিভিয়া ম্যামের এঙ্গেজমেন্ট। আজলান হাসতে হাসতে বলল। আগে দেখো তো হয় কি না, তোমাকে মানে বুঝতে হবে না। এটা বলে আজলান অ্যাশকে নিজের আরো কাছে টেনে নিয়ে এলো। আজলান আর অ্যাশের মধ্যে এখন 1 সেন্টিমিটারও জায়গা ফাঁকা নেই। আজলান অ্যাশের এতটা কাছাকাছি আসার কারণে অ্যাশের বুকের ধুকপুকানি বাড়তে লাগলো। তার বুক স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত গতিতে ওঠানামা শুরু করলো। আজলান হাত বাড়িয়ে অ্যাশের থুতনি ধরে উপরের দিকে তুলল। অ্যাশের চোখে চোখ রেখে তার দিকে কিছুটা ঝুঁকে এলো। আজলান কি করতে চাইছে সেটা বুঝতে পেরে অ্যাশ আজলানের থেকে এক পা পিছিয়ে গেল। আজলান অ্যাশকে তার চোখের ইশারায় কি হয়েছে তা জানতে চাইল। অ্যাশ আমতা আমতা করেই বলল। আপনি না কিছুদিন আগে আমাকে বুড়ি বলছিলেন, এখন আবার এমন করছেন কেন? আজলান ঠোঁট কামড়ে উত্তর দিল। প্রেম রোগ যখন জাগে তখন 3 বাচ্চার মাকেও যুবতী, আর সেখানে তুমি তো পিওর ভার্জিন। এটা বলেই আজলান একটানে অ্যাশকে নিজের সাথে মিশিয়ে নিল। অ্যাশকে কিছু বলার সুযোগ না দিয়ে তার অষ্টদয় নিজের ওষ্ঠের আয়ত্তে নিয়ে নিল। চোখে ধরলো, চেপে ধরলো নিজের ঠোঁটের সাথে আগ্রাসী এক চুমুতে। ঠোঁট কামড়ে ধরে আরো গভীর করে ফেললো চুমুটা। হাতটা ধীরে ধীরে চুলের ফাঁক গলিয়ে ঘাট ছুঁয়ে নামতে নিল পিঠ বরাবর। অ্যাশ কেঁপে উঠল। অ্যাশ আজলানের থেকে এক মুহূর্তের জন্য মুখ সরিয়ে বলল। আজলান আমার কিন্তু। সে আর কিছু বলতে পারল না। আজলান নিজের ঠোঁট দিয়ে আবারও তার ঠোঁট চেপে ধরল, আগের বারের থেকেও তীব্রভাবে। তার সারা শরীরে আজলানের হাত নির্দ্বিধায় বিচরণ করছে। আজলানের হাতের এমন অবাধ্য ছোঁয়া তাকে বেসামাল করে তুলছে। সে চাইলেও আজলানের স্পর্শে সাড়া না দিয়ে থাকতে পারল না। তার শরীর মন সবটাই আপাতত তার নিয়ন্ত্রণের বাইরে। অ্যাশের সাড়া পেয়ে আজলান যেন নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। সে অ্যাশের কোমরে আর শক্ত করে ধরে তাকে কোলে তুলে নিয়ে দেয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়ালো। অ্যাশ দুহাত দিয়ে আজলানের গলা জড়িয়ে ধরল। আজলানের হাত চলে গেল অ্যাশের গলায়, কোমরের দিকে। সে আরও গভীরভাবে স্পর্শ করতে লাগলো তাকে। ঠোঁট দিয়ে পিষ্ট করতে থাকলো অ্যাশের ঠোঁট। এভাবে প্রায় 20 মিনিট পরে অ্যাশের ঠোঁট ছেড়ে দিয়ে আজলান তার কানের কাছে নেশালো সুরেই বলল। তোমার শরীরের ঘ্রাণ আমাকে প্রতিনিয়ত মাতাল করে দিচ্ছে জান। তোমার কাছে হেরে আমি নিজেকে আর সামলাতে পারি না।
কথা শেষ করে আজলান আবারও অ্যাশের কাছে আসতে নিল। অ্যাশ আবারও বাধা দেয়। সে জোরে জোরে শ্বাস নিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, প্লিজ প্লিজ আজলান, আর না, আমি নিতে পারছি না, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। আজলান বাঁকা হেসে বলে, সবে তো শুরু জান, এতটুকুতেই হাঁপিয়ে গেলে হবে? তুমি হলে মিস্টার আজলান ট্রাইকের ওয়াইফ, তুমি এতটুকুতেই হাঁপিয়ে যেতে পারো না? দিস ইজ নট ফেয়ার বেবি। আজলান। অ্যাশ আজলানের কথা শুনে তার দিকে বড় বড় চোখ করে তাকালো। তোমার এই চাহনি আমাকে আরো উত্তেজিত করে দিচ্ছে। আমি জানি তুমি বুঝতে পারছো। এখন আমি তোমাকে আরো কাছে চাই, তোমাকে আরো গভীরভাবে অনুভব করতে চাই। আজলান অ্যাশকে আরো কাছে টেনে নিল। দুজনে শ্বাস প্রশ্বাস মিলেমিশে একাকার হয়ে গেল। আজলানের চোখে ছিল এক অব্যক্ত দাবি, যেটা অ্যাশকে ভেতর থেকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। সে চাইলেও আজলানকে বাধা দিতে পারছে না। আজলান অ্যাশের গলা থেকে স্কার্ফ খুলে দূরে ছুঁড়ে ফেলে দিয়ে জামার বোতামে হাত দিতেই কেউ বাহির থেকে ক্যাবিনের দরজায় নক করলো। দরজার বাইরে কারো উপস্থিতি অনুভব করে অ্যাশ আজলানের থেকে দূরে সরে গেল। এমন রোমান্টিক মুহূর্তে বাধা পেয়ে আজলানের মুখ থেকে বিরক্তিতে চসূচক শব্দ উচ্চারিত হলো। তুই, তোর কি আমাকে ডিস্টার্ব করা ছাড়া আর কোনো কাজ নেই? আজলানের কথায় জ্যাক যেন বিস্ময়ের চরম সীমানায় পৌঁছে গেল। সে তাকে বিরক্ত করে। কেন স্যার, আমি আবার কি করলাম? কি করিসনি সেটা বল। আমার 32 বছরের রসকসহীন জীবনে একটু রোমান্সের ছোঁয়া লেগেছিল, তাও তুই এভাবে নষ্ট করে দিলি। আজলানের কথা জ্যাকের মাথার উপর দিয়ে গেল। কি এমন হাতারামের মতো দাঁড়িয়ে আছিস কেন? কিসের জন্য আমার রোমান্সের 12টা বাজারি সেটা বলতো। ও হ্যাঁ হ্যাঁ, আসলে স্যার ম্যাম যে লয়ের সাথে দেখা করতে এসেছিল সে এসে গেছে, তাই তার সেক্রেটারি ম্যামকে দিয়ে ডেকে বলল। আচ্ছা ম্যাম কোথায়? আজলান কিছু বলতে যাবে তার আগেই ক্যাবিনের ভেতর থেকে অ্যাশ বেরিয়ে গেল। জ্যাক অ্যাশকে লয়ারের কথা বলতে যাবে তার আগে আজলান অ্যাশকে গাড়িতে গিয়ে বসতে বলল। অ্যাশও সেখানে এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে চলে গেল। স্যার এটা কি হলো? কি হলো? আপনি ম্যামকে লয়ের কথা বললেন না কেন? আজলান জ্যাকের কাঁধে হাত দিয়েই বলল, বুঝলি জ্যাক, তোর ম্যাম এখানে যে কাজের জন্য এসেছিল সেটা আমি সলভ করে দিয়েছি, তাই লয়ারের আর প্রয়োজন নেই। আজলানের কথা শুনে জ্যাক বুঝদারের মতো মাথা নাড়ল। আজলান জ্যাক অ্যাশের অবস্থান আজলানের অফিস কেবিনে। তখন তারা তিনজন একসাথে ল ফার্ম থেকে সোজা অফিসে চলে এসেছে। অফিসে আসতেই তারা সকলে দেখে অলিভিয়া আগে থেকেই অফিসে এসে বসে আছে। আজলানকে দেখতে পেয়ে অলিভিয়া আবারও সে আগের মতো আজলানকে এসে জড়িয়ে ধরে। আজকে অফিসে আসতে এত লেট হলো কেন আসলান বেব? তুমি জানো আমি সেই সকাল থেকে তোমার জন্য ওয়েট করছি। আজলান কিছু বলবে তার আগে অলিভিয়ার নজর গেল আজলানের হাতের দিকে। ও মাই গড বেবি, তোমার হাতে রক্ত, তুমি ব্যথা পেলে কিভাবে? এটা বলে অলিভিয়া আজলানকে নিয়ে চেয়ারে বসিয়ে দিল। অলিভিয়ার কথা শুনতে অ্যাশের ল ফার্মে ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা মনে পড়ে গেল। মুহূর্তেই সারা দুনিয়ার লজ্জা যেন তাকে সে ঘিরে ধরল। কিন্তু এই লজ্জা পাওয়া তার বেশিক্ষণ টিকলো না। আজলানের দিকে তাকাতে সে দেখতে পেল অলিভিয়া আজলানের হাতে ওষুধ লাগিয়ে দিচ্ছে। মুহূর্তের মধ্যেই তার লজ্জারাঙা মুখ রাগের আভাস দেখা দিল। সে মনে মনে গালি দিয়ে অলিভিয়ার গোষ্ঠীর পিণ্ডি চটকে দিল। ওষুধ লাগানো শেষ হতে অলিভিয়া ন্যাকামো সুরে আজলানকে জিজ্ঞাসা করলো, তোমার হাতের ব্যথা কমেছে বেবি? আজলানও হাসি মুখে উত্তর দিল, এখন তুমি যাও। কিন্তু বেবি। কোনো কিন্তু না অলি, এখন আমার একটা মিটিং আছে। আজলানের কথা শুনে জ্যাক বলল। কিন্তু স্যার আপনার তো। আজলানের চোখের ইশারা পেতে জ্যাক থেমে গেল। আজলানের কথা শুনে অলিভিয়াও কেবিন থেকে চলে গেল। স্যার এখন আপনার কোনো মিটিং আছে? শিডিউলে তো লেখা নেই। বড় বড় বিপদ থেকে বাঁচার জন্য মাঝে মাঝে ছোট ছোট মিথ্যে বলা লাগে, বুঝলি? আজলানের কথা শুনে জ্যাক আবার বুঝদারের মতো মাথা নাড়ালো। জ্যাক, জি স্যার বলুন। তোর কাছে ফায়ার সার্ভিসের নম্বর আছে? জ্যাক অবাক হয়ে বলল, কেন স্যার, কোথাও কি আগুন লেগেছে? তুই পোড়া পোড়া গন্ধ পাচ্ছিস না? না তো। আশেপাশে ভালো করে তাকিয়ে দেখ, তাহলেই দেখতে পাবি। আজলানের কথা শুনে পাশে তাকাতে জ্যাক অ্যাশকে দেখতে পেল। এতক্ষণে সে আজলানের কথার মানে ধরতে পেরেছে। অ্যাশও আজলানের কথার মানে বুঝতে পেরে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে এসে নিজের ডেস্কে বসে পড়ল। সারাদিনে অ্যাশ একবারের জন্য আজলানের ক্যাবিনের দিকে তাকায়নি। যাওয়া তো দূরে থাক, আজলান অ্যাশের রাগের কারণ।
ভালোভাবেই বুঝতে পেরেছে, তাই সে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আগেভাগে বাড়িতে চলে আসে। রাতে বাড়িতে ফেরার পরে অ্যাশ দেখতে পায় আজলান সোফার পায়ের ওপর পা তুলে বসে আছে। সে আজলানের সাথে কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে কিছুক্ষণ পরে নিচে নেমে আসে। আজলান অ্যাশকে দেখে তার কাছে যায়। কি হয়েছে? কি হবে? এভাবে কথা বলছো কেন? কিভাবে বলছি? রাগ করেছো? আপনি রাগ করার মতন কিছু করেছেন? আরে এত কথা না বলে রাগ করেছো কিনা সেটা বলো। আপনার উপর রাগ করার মতন আদৌ অধিকার আছে আমার? এটা বলেই অ্যাশ আবারও নিজের রুমে যাওয়ার জন্য উদ্যত হলো। আজলান কিছু না বলে অ্যাশকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আজলানের হঠাৎ এরূপ কাণ্ডে অ্যাশ স্ট্যাচু হয়ে গেল। কি করছেন? ছাড়ুন। ছাড়ার জন্য তো ধরিনি। ছাড়ুন বলছি, অসভ্য লোক। আমি অসভ্য? হ্যাঁ, অসভ্য, বদমাইশ, লুচ্চা, আরো যা যা আছে সব আপনি। কেন? আমাকে ধরেছেন কেন? তোমাকে ধরেছে বলে এমন বলছো? হুম। ঠিক আছে, আমি অলিভিয়াকে গিয়ে জড়িয়ে ধরছি। ওকে জড়িয়ে ধরলে তোমার নিশ্চয়ই খারাপ লাগবে না, তাই না? অ্যাশ চুপ। কি হলো, কিছু বলছো না কেন? যাবো? আজলানের কথা শুনে অ্যাশ নাক টেনে টেনে বলল, যাবেন, তাতে আমার কি? সকালে যা বলেছিলেন তা তো সবই নাটক ছিল, জানি তো আমি। আজলান এবার দাঁত কিরমিরিয়ে বলল, তোমাদের মেয়েদের সমস্যা একটাই, কখনো মনের কথা মুখে আনতে চাও না। বললেই পারো যে তুমি জেলাস। আমি কেন জেলাস হব? তুমি জেলাস না? না। মেয়েদের পেট থেকে কথা বের করা আর মরা মানুষ জীবিত করা একই হলো। এটা বলে আজলান অ্যাশকে ছেড়ে দিল। আজলান ছেড়ে দিতে অ্যাশ আজলানকে জড়িয়ে ধরলো। আপনি এমন কেন করেন? কি করি আমি? আপনি এই নেকা মেয়েটাকে আপনার কাছে আসতে দেন কেন? আপনি বোঝেন না আমি আপনাকে কতটা পছন্দ করি। ঠিক আছে, ওকে আমার কাছে আসতে দেব না, কিন্তু তুমি আমাকে শুধু পছন্দ করো? হুম, ভালোবাসি আপনাকে। কবে থেকে? প্রথম দিন, যেদিন আমাদের বাড়িতে দেখেছিলাম সেদিন থেকেই। সত্যি? হুম। অ্যাশের কথা শুনে আজলান মুচকি হেসে তাকে কোলে তুলে নিল। কি কি করেছেন? উপরে চলো, তাহলেই দেখতে পাবে। উপরে কি আছে? সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? এই যে একটু আগে নিজের মনের কথা বললে, এই জন্য তো আমার কাছ থেকে তোমার একটা সারপ্রাইজ পাও না। ঠিক আছে, আমাকে নামান, আমি হেঁটেই যাচ্ছি। আজলান অ্যাশের ঠোঁটের ওপর আঙুল দিয়ে অ্যাশকে চুপ করিয়ে দিল। আমি নিয়ে যাচ্ছি। অ্যাশকে কোলে নিয়ে আজলান নিজের রুমের সামনে এসে দাঁড়ালো। অ্যাশকে কোল থেকে নামিয়ে দরজা খুলতেই বলল। আজলানের কথা মতো দরজা খুলে ভেতরে ঢুকতেই অ্যাশ থমকে গেল। আজলানের পুরো রুমটাই অন্ধকার, কেবল মোমের আলো ঝাপসা করে রেখেছে চারপাশ। মেঝেতে গোলাপের পাপড়ি ছড়ানো, দেওয়ালের পাশের টেবিলে চকলেট ফাউন্টেন, তার পাশেই ফলের ঝুড়িতে রাখা স্ট্রবেরি আর চেরি ফল। রুমের এক কোণে একটা ছোট টেবিল, সেখানে দুটো গ্লাস আর একটা বোতল রাখা, ভেতরে হালকা রুবি রঙের পানীয়, তার পাশে কিছু বরফের টুকরা রাখা। সবকিছু একদম নিখুঁতভাবেই সাজানো। অ্যাশ অবাক চোখে সারা ঘর দেখছে। আপনি এসব কখন করলেন আজলান? কখন করেছি, কিভাবে করেছি সেটা তোমার না জানলেও চলবে। তুমি শুধু সবটা উপভোগ করো। এটা বলে আজলান অ্যাশকে পেছন থেকে শক্ত করে আঁকড়ে ধরলো। তুমি জানো না আমি তোমাকে কাছে পাওয়ার জন্য কতদিন অপেক্ষা করেছি। আজলানের কণ্ঠে উত্তেজনা। অ্যাশ আজলানের থেকে ছোটার চেষ্টা করতে আজলান তাকে আরো কাছে টেনে নিল। এক হাতে তার কোমর চেপে ধরে, আর এক হাতে তার চিবুক নরমভাবে তুলে ঠোঁট দখল করে নিল। অ্যাশের শরীর কাঁপছে। তুমি আমাকে বারবার পাগল করে দাও। আজলানের কণ্ঠে তীব্রতা। অ্যাশ আজলানকে নিজের থেকে ছাড়িয়ে বলে ওঠে, আজলান, আপনি কি করতে চাইছেন বলুন তো? আমার কিন্তু আপনার মতি গতি ভালো ঠেকছে না। অ্যাশের কণ্ঠে হালকা কাঁপন। আজলান অ্যাশের কোনো উত্তর দিল না, না দিয়ে আবারও তাকে তার কাছে টেনে নেয়। ঠোঁটের একপাশে তপ্ত নিঃশ্বাস ফেলে বলে, আজ আমার পক্ষ থেকে তোমার জন্য এই সারপ্রাইজ, একদম তোমার জন্য সাজানো এই রাত, তোমাকে আমার মতো করে তোলার, একেবারে নিজের করে নেওয়ার ছোট্ট একটা প্রয়াস। কথার মাঝখানে হঠাৎ অ্যাশ টের পায় আজলান ওর দু হাত চেপে ধরেছে, মখমলের মতো নরম অথচ শক্ত করে বাঁধা একটা রিবন দিয়ে ধীরে ধীরে বিছানার হেডবোর্ডের সাথে বেঁধে ফেলেছে।
আজলান, আপনি এটা কি করছেন? আমার কিন্তু ভয় লাগছে। কাপা কাপা গলায় বলে অ্যাশ। আজলান হালকা হেসে অ্যাশের কানের কাছে ফিসফিসিয়ে বলে, ভয় লাগলেই তো রোমান্সটা বেশি হয় বেব। তুমি তো একটু আগে নিজের মুখে স্বীকার করলে তুমি আমাকে ভালোবাসো, আর আমি তো তোমার স্বামী। তোমার শরীরের প্রত্যেকটা অংশের ওপর আমার বৈধ অধিকার আছে। তোমার শরীরের প্রতিটা ভাঁজে আমার অধিকার লুকিয়ে আছে। প্লিজ বেবি, আমাকে আমার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করো না। প্লিজ আসলান, আজকে না। আমি এসবের জন্য এখনো প্রস্তুত না। আই নো বেবি, বাট ট্রাস্ট মি, আমি তোমাকে একটুও কষ্ট দেব না। প্লিজ কোঅপারেট উইথ মি। আজলান ওয়াইনের বোতল আনলক করে একটা গ্লাসে ঢেলে নিল। সেখান থেকে এক ফোঁটা করে অ্যাশের ঠোঁটে ফেলে, তারপর আবার নিজের ঠোঁট দিয়ে সেটা তুলে নেয়। অ্যাশ আজলানের দিক থেকে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়, হাতের বাঁধন খোলার চেষ্টা করে কিন্তু পারে না। আজলান অ্যাশের গলা থেকে গাল ধরে বলে, বেব প্লিজ লুক অ্যাট মি। হাতে থাকা ওয়াইনের গ্লাসটা অ্যাশের মুখের কাছে নিয়ে বলে, এটা খেয়ে নাও, তাহলে তোমার কষ্টটা একটু হলেও কম হবে। খাবো না আমি। এটাতে নিশ্চয়ই অ্যালকোহল জাতীয় কিছু আছে, তাই না? আমি আপনি এতটা ডেসপারেট হচ্ছেন কেন আজলান? আমাকে প্লিজ আজকের জন্য ছেড়ে দিন। আমি আপনাকে ভালোবাসি। আপনি আমার স্বামী। নিশ্চয় আমি আপনাকে স্বামীর অধিকার থেকে বঞ্চিত করব না। আমার শুধু একটু সময়ের প্রয়োজন। আমি এখন এসবের জন্য প্রস্তুত না। কেন শুনছেন না আমার কথা? শেষের কথাটা অ্যাশ চিৎকার দিয়েই বলল। অ্যাশের কথা শুনেও আজলানের কোনো হেলদোল নেই, সে শান্ত নিশ্চুপ। সে ঠান্ডা কণ্ঠেই বলল, তুমি খেতে না চাইলেও আমি খাইয়ে দেবো। আজলান আবার অ্যাশের ঠোঁটে গ্লাস ছুঁয়ে দিল। এক প্রকার জোর করেই তাকে পুরো গ্লাস ওয়াইন খাইয়ে দেয়। অ্যাশ মাথা ঘোরানো অনুভব করে। আজলান টেবিল থেকে একটা স্ট্রবেরি তুলে নিয়ে চকলেট ফাউন্টেনে ডুবিয়ে আনে, তারপর সেটা অ্যাশের গলায় রাখে। চকলেট গড়িয়ে পড়ছে বুক বরাবর। ধীরে ধীরে আজলান ঝুঁকে পড়ে সেই দৃশ্য অনুসরণ করে। তুমি ভেবেছিলে তোমাকে ছুঁতে এতটা ধৈর্য রাখবো আমি? যদি বিয়ের দিন আমার প্রতি তোমার অনুভূতির কথা জানতাম, তাহলে এতদিনে হয়তো এক অনাগত সন্তানের বাবা হয়ে যেতাম। আজলানের কণ্ঠে উত্তেজনায় ঘেরা। অ্যাশের দৃষ্টি ঝাপসা হয়ে আসে, শরীরটা কেঁপে ওঠে। চোখ বন্ধ করেও সে বুঝতে পারছে আজ রাতে সে নিজেকে হারাবে। কামনায় ভেজা এক গভীর ঘূর্ণিতে, যেখানে শুধু আজলান আর তার অবাধ্য ছোঁয়া। অ্যাশ হালকা মাতাল হয়ে উঠেছে, চোখ বুঝে আসছে, চারপাশে যেন ঝাপসা। আজলান তার চেয়ে দিয়ে ঘাড়ে, তার গলায়, কাঁধে একরকম শিল্প তৈরি করছে, ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে বারবার শিহরণ তুলে দিচ্ছে তার শরীরে। আজলান টেবিল থেকে এক খণ্ড বরফের টুকরো তোলে, ঠোঁটে ছোঁয়ায়, তারপর ধীরে ধীরে অ্যাশের ঘাড় বরাবর তা গড়িয়ে দেয়। ঠান্ডায় অ্যাশের দেহটা শিউরে ওঠে। আজলান অ্যাশের কানের কাছে গিয়ে নেশালো কণ্ঠে বলে, তোমার শরীর যখন কাঁপে তখন আমার রক্ত আরো গরম হয়ে ওঠে। সে অ্যাশের গলায় এক টুকরো স্ট্রবেরি চেপে ধরে, তারপর চকলেট ফাউন্টেনে ডুবিয়ে নেয় এক টুকরো চেরি। অ্যাশের ঘাড়ের দিকে থেকে স্লাইড করতে করতে নিজের দিকে নামে। ধীরে ধীরে চেরিটা তার নাভির ভেতরে রেখে দেয়। এইটুকু গভীরতায় আজ আমার শুরু, আর শেষ কোথায় জানো? আজলান ওই চেরিতে ঠোঁট না ছুঁয়ে জিহ্বা দিয়ে চারপাশটা ছুঁয়ে দেয়। ঠোঁট, জিহ্বা আর নিঃশ্বাস সবটা একসাথে অ্যাশের ত্বকে দাগ কাটে। অ্যাশ বাধ্য হয়ে বাধা দিতে চায় না, কিন্তু পারে না। তার দেহের প্রতিটা পেশি যেন একে একে গলে যাচ্ছে। ঠোঁট অজান্তেই নাম ধরে ফেলে। আজলান প্লিজ। আজলান থামে না, সে চকলেট মেখে ফেলে তার বুকের মাঝখানে, তারপর ধীরে ধীরে জিহ্বায় মুছে নেয় সেই দাগ। অ্যাশের নিঃশ্বাস ভারী হয়ে আসে, ঠোঁট কাঁপে, শরীর বেঁকে ওঠে তীব্র উত্তেজনায়। আজকের রাত কেবল স্পর্শের নয় বেব। আজলানের কণ্ঠ নেমে আসে অ্যাশের ঠিক কানের গোড়ায়। আজকের রাত তোমার ভেতরের সব ভয়, লজ্জা, দ্বিধা সব পুরানোর, তোমার আত্মা পর্যন্ত আমার করে তোলার, তোমার শরীরের প্রত্যেকটা ভাঁজে আমার নাম লেখার রাত এটা। আজলানের ঠোঁটের বেসামাল ছোঁয়া একবার বুক থেকে ঘাড়, কাঁধ, নাভি হয়ে আবার উপরে উঠতে থাকে। তার প্রত্যেকটা চুমু যেন এক একটা আগুন, নরম অথচ তীব্র। অ্যাশের হাতের বাঁধন খুলে যায়, কিন্তু সে আগের মতো আজলানের কাছ থেকে ছোটার জন্য ছটফট করে না। সে এখন বন্দি আজলানের কামনার ভালোবাসার ছোঁয়ায়।
অ্যাশ ক্লান্ত আর লালচে চোখে আজলানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় ফিসফিস করেই বলে, আপনি আমায় ভেঙে দিচ্ছেন আজলান। আজলান অ্যাশের ঠোঁটে এক গভীর চুমু রেখে বলে, না বেব, তোমায় ভাঙছি না, গড়ছি আমার মতো করে, আমার দুনিয়ায় যেখানে তুমি ছাড়া আর কেউ নেই। এটা বলে আজলান অ্যাশের গায়ের ড্রেস খুলে দূরে ছুঁড়ে মারে। আস্তে আস্তে সে হারিয়ে যেতে থাকে অ্যাশের মাঝে। অ্যাশও কোনো প্রকার বাধা না দিয়ে তাকে কাছে টেনে নেয়। তারা দুজনেই একে অপরের মাঝে বিলীন হয়ে যায়। দুটি দেহ একটি সত্তায় পরিণত হয়। রুমের সকল মোমবাতি নিভে যায়। তাদের এই গভীর মিলনে সাক্ষী হয়ে থাকে এই অন্ধকার রুম আর রাতের এই নিস্তব্ধতা। রাত আরো গভীর হয়। আজলানের ঠোঁট ছোঁয়া কামনা সব মিলে এক অদ্ভুত ঝড় বইছিল অ্যাশের শরীর জুড়ে, যেন এক একটা চুমু এক একটা কামড়ে তার প্রতিটি স্নায়ু কেটে নিচ্ছে। আজলান থামছে না। সে প্রায় অনেকক্ষণ যাবৎ একটা হিংস্রতা চালাচ্ছে তার শরীরের ওপর। অ্যাশ আর পারছে না। তার শরীর কাঁপছে, গলা দিয়ে শব্দ বের হচ্ছে না, ঠোঁট ফাঁকা, বুক ভারী, চোখ বন্ধ, নিস্তেজ হয়ে যায় সে আজলানের বাহু ডোরে। আজলান চমকে ওঠে। হ্যাশ বেবি, আর ইউ ওকে? অ্যাশের কোনো সাড়া না পেয়ে আজলান বুঝতে পারে যে অ্যাশ সেন্সলেস হয়ে গেছে। ওহ শিট, আমার প্রথমবারই এতটা ডিসপারেট হওয়া উচিত হয়নি। আজলানের কণ্ঠে আতঙ্ক। আজলান এক মুহূর্ত অপেক্ষা না করে অ্যাশকে কোলে তুলে নেয়। দ্রুত চলে যায় ওয়াশরুমে। শাওয়ার 1। ঠান্ডা পানির ধারায় দুজনেই ভিজে যায়। আজলান অ্যাশকে শক্ত করে জড়িয়ে ধরে, চুলে হাত বোলায়। ঠান্ডা পানির স্পর্শে অ্যাশ চোখ খুলে। তার সারা শরীর জ্বলে যাচ্ছে। সে ফিসফিস করে বলে, আপনি আমাকে নিঃশেষ করে দিলেন আজলান। আজলান অ্যাশের কপালে ঠোঁট রাখে। তোমায় ছুতে গিয়ে নিজেই পুড়ে গেছি। শাওয়ারের ধারা ভিজিয়ে দিচ্ছে তাতে শরীর, ভিজিয়ে দিচ্ছে আগুনের মতো জ্বালা কামনা। আজলান অ্যাশের মুখটা দু হাতে ধরে আবার ঠোঁটে চুমু দেয়। একবার ধীরে, কিন্তু আরো গভীর। তারপরে দুজনের জলের ধারায় দাঁড়িয়ে থাকে। দেহে দেহে মিশে গেছে, ঠোঁট ছুঁয়ে ঠোঁট। আর শাওয়ার থেকে গড়িয়ে পড়া পানি এক অদ্ভুত ছন্দে বাজছে। আজলান অ্যাশের গলা বরাবর জলের ফোঁটা গড়িয়ে পড়তে দেখে সেই পানি নিচে জিভ দিয়ে টেনে নেয়। অ্যাশ ঠান্ডায় কাঁপতে থাকে। তুমি যখন এভাবে কাঁপো আমি থামতে পারি না বেবি। শাওয়ারের নিচেও আমার ভেতরে আগুন নিভছে না, বরং জ্বলছে আরো বেশি। আজলানের হাত অ্যাশের পিঠে চলে যায়, ঠোঁট গলায় নামতে থাকে। তুমি যদি নিস্তেজ হয়ে যাও তাহলে আমি প্রাণপণে তোমায় জাগিয়ে তুলব, 1000 বার, যতবার লাগবে। পানির ভেতরেও আগুন জ্বলে, বাষ্প জমে আয়নার কাছে। তাদের শরীরের মাঝে আর কিছুই থাকে না, শুধু একে অপরের হৃদস্পন্দন, ছোঁয়ার কাঁপুনি আর ঠান্ডা পানির ভেতরে জ্বলতে থাকা এক অনন্ত রাতের গল্প। রাত গড়িয়ে ভোর 4:38। ওয়াশরুমের কাচের ভেতর ধোঁয়া জমে আছে। ভিজে চুলের ভেতর দিয়ে হাত চালিয়ে আজলান আয়নার সামনে দাঁড়িয়ে। গায়ে একটা হালকা কালো টি শার্ট, চোখে ক্লান্তির ছাপ, তবুও ঠোঁটে এক ধরনের প্রশান্তি। আজ সে যা চেয়েছিল তার থেকেও বেশি পেয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সে। মোমবাতিগুলো আগেই নিভে গেছে। জানালার ফাঁকা দিয়ে ভোরের নীলচে আলো ছুঁয়ে আছে বিছানা। রুম নিস্তব্ধ, শুধু একটা হালকা সুবাস, যেন অ্যাশের শরীর থেকে ছড়ানো কোনো নেশা এখনো বাতাসে ভাসছে। আজলান বেডের এক পাশে বসে চুপচাপ তাকিয়ে থাকে দরজার দিকে। মাত্র 1 মিনিট পরে ওর নিঃশ্বাস আটকে যায়। অ্যাশ ধীর পায়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। ভেজা চুল, চোখে রাতের ঘুম আর ঠোঁটে এক টুকরো নীরব প্রশান্তি। আজলানের ঢিলে ঢালা সাদা শার্টটা পরে এসেছে। গায়ের সঙ্গে খসে খসে লেপ্টে আছে শার্টটা। উল্টো দিক থেকে আলো এসে গায়ে এক ধরনের স্বপ্নের ছায়া ফেলছে। অ্যাশ চুপচাপ চলে আসে রুমের বেলকনির দিকে। রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ায়। আজলান তাকিয়ে থাকে অপলক, যেন চোখের সামনে দাঁড়িয়ে এক অসম্ভব সুন্দর মুহূর্ত। সে ধীরে ধীরে পেছন থেকে এগিয়ে এসে অ্যাশের পিঠে হাত রাখে। এই দৃশ্যটা আমি সারা জীবন আমার চোখে বাঁচিয়ে রাখবো। অ্যাশ কিছু বলে না, কেবল হালকা হেসে বলে, আপনার শার্ট আমার শরীর চেনে আজলান, ঠিক যেমন আপনার ছোঁয়া এখন আমার নিঃশ্বাসে গাথা। আজলান ব্যালকনিতে রাখা চেয়ারে বসে পড়ে। অ্যাশকেও কাছে টেনে নেয়। অ্যাশ আদুরে সরে তাকে বলে, আমাকে একটা গান গেয়ে শোনাবেন প্লিজ? নিজের মায়াবতীর আবদার কি আজলান ফেলতে পারে? সে বাড়িতে কোনো শব্দ ব্যয় না করে গান গাইতে শুরু করে। মনের দেয়ালে শুধু তোর ছবি আঁকা,
আজকাল তোকে ছাড়া লাগে একা একা, প্রথম প্রেমের প্রথম নেশা কাটে না সহজে, মন তো কিছু বোঝে না রে, শুধু তোকে খোঁজে। চল না ভিজে যাই আমরা দুজনে, ভালোবাসার ওই প্রথম বরসায়। অ্যাশ মুগ্ধ হয়ে আজলানের গান শুনছে। একটা মানুষ এতটা সুন্দরভাবে কিভাবে গাইতে পারে, সে সেটাই ভাবছে। গান গাওয়া শেষে আজলান অ্যাশকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞাসা করে, কি? আপনি অনেক সুন্দর গান আজলান। আজলান মুচকি হেসে অ্যাশকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। তোমাকে আজকে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ সত্যি সম্পর্কে বলবো, শুনবে? অ্যাশ মাথা নেড়ে হ্যাঁ জানাই। জানো অ্যাশ, পৃথিবীতে আমার সব থেকে বেশি আপনকে? আপনার বাবা মা? তুমি। অ্যাশ চমকে ওঠে। আমি? হ্যাঁ তুমি। আজলানের বুক থেকে মাথা উঠিয়ে অ্যাশ বলে, আমি কিভাবে হলাম? আজলান অ্যাশকে আলতো করে জড়িয়ে ধরে বলে, তুমি আমার হৃদয়ের সব থেকে কাছের মানুষ, তুমি আমার অবসেশন, আমার আসক্তি, আমার সবটা জুড়ে শুধু তোমার অস্তিত্ব বিদ্যমান। একজন মানুষের সব থেকে কাছের মানুষ হয় তার বাবা মা, তারপর অন্য কেউ। বাবা মা। আজলানের কণ্ঠ ভারী শোনালো। সে অ্যাশের কাঁধে মাথা দিয়ে আকাশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, সেটাই তো নেই। আজলানের কথা শুনে অ্যাশ যেন আকাশ থেকে পড়লো। আজলানের বাবা মা নেই মানে কি? আজলানের বাবা মা না থাকলে মিস্টার রায়ান আফতাব আর মিসেস জয় ড্রাইককে? অ্যাশের যেন আজলানের কোনো কথাই মাথায় ঢুকছে না। সে প্রশ্নার্থক দৃষ্টিতে আজলানের দিকে তাকালো। অ্যাশকে এভাবে তাকাতে দেখে আজলান মুচকি হাসলো। আজকে এই পর্যন্তই, বাকি কথা পরে কোনো একদিন বলবো। চলো ঘুমোতে যাই, সকাল তো প্রায় হয়েই গেল। না, আমি যাব না। আপনি আগে আমাকে সবটা খুলে বলুন। আপনার বাবা মা নেই মানে কি? তারা কোথায়? আর মিস্টার আফতাব আর মিসেস ড্রাইভ কে? এত প্রশ্ন? সবগুলো উত্তর দিন। এখনই বউয়ের অধিকার ফলাতে শুরু করেছো? আজলানের এমন কথা শুনে অ্যাশ কিছুটা দমে গেল। সে আজলানের কোল থেকে উঠতে চাইলো। ছাড়ুন, কেন? আমি ঘুমাতে যাব। তোমার প্রশ্নগুলোর উত্তর শুনবে না? না, আমার কিচ্ছু শোনার ইচ্ছে নেই। আপনি আপনার প্রশ্ন আর উত্তর নিয়ে এখানেই থাকুন। উফ, মেয়ে তো নয়, একেবারে থানি লঙ্কা। কি হলো? ছাড়ুন বলছি। চুপ, একেবারে চুপ করে বসে থাকো, একদম নড়াচড়া করবে না। তুমি নড়াচড়া করলে আমার প্রেম পায়। তুমি কি আবার রাতের মতো? আজলানের আর কিছু বলতে পারলো না। তার আগে অ্যাশ দুহাত দিয়ে আজলানের মুখ চেপে ধরলো। অসভ্য অভদ্র লোক, মুখের কোনো লাগাম নেই আপনার। আজলান তার মুখ থেকে অ্যাশের হাত সরিয়ে বলল, আমার কোনো কিছুতেই লাগাম নেই, সব কিছুতে লাগাম টানার জন্য তো তুমি আছোই। আজলানের এমন লাগাম ছাড়া কথাবার্তা শুনে অ্যাশের কান লাল হয়ে গেল। সে কথা ঘোরানোর জন্য আমতা আমতা করে বলল, আপনি না বলছিলেন কি যেন গুরুত্বপূর্ণ কথা বলবেন, সেটা বলুন। আজলান বুঝলো অ্যাশ লজ্জা পাচ্ছে। সে বোঝে না মেয়েদের এত লজ্জা কেন, তবুও সে কথা ঘুরিয়ে নিল। এটাই বলতে চেয়েছিলাম তোমাকে। কোনটা? এই যে আপনি আমার সব থেকে আপন, এটা? হুম। আর আপনার বাবা মার ব্যাপারটা, ওটা বললেন না? আজলান দীর্ঘশ্বাস ছেড়ে বলল, দুনিয়ার মানুষ যাদেরকে আমার বাবা মা হিসেবে চেনে তারা আমার বায়োলজিক্যাল প্যারেন্টস না, তারা আমার আসল বাবা মা না অ্যাশ। মানে তারা আপনার বাবা মা না? তাহলে আপনার বাবা মা কোথায়? আর আপনি তাদের কাছেই বা কিভাবে এলেন? অ্যাশের কণ্ঠে বিস্ময়। আমি জানি না আমার বাবা মা কে, এটাও জানি না তারা আদৌ বেঁচে আছে নাকি মারা গেছে। আমি শুধু জানি মিস্টার আফতাব আর মিসেস ড্রাইক আমার বায়োলজিক্যাল বাবা মা না, তারা আমাকে বাংলাদেশের কোনো অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করেছিল। আজলানের কণ্ঠ হতাশার ছাপ। আপনি কিভাবে জানলেন যে আপনাকে দত্তক নেওয়া হয়েছে, তাও আবার বাংলাদেশের কোনো অনাথ আশ্রম থেকে? আজলান কখনো প্রমাণ ছাড়া কথা বলে না অ্যাশ। তারা জানে যে আপনি তাদের সন্তান না, এটা আপনি জানতে পেরেছেন? না, তারা কেন কেউই জানে না। আজকে শুধু তুমি জানলে। তারা তো আমাকে তাদের নিজের সন্তানের মতোই ভালোবাসে। আমি কিছুতেই এটা জানিয়ে তাদেরকে কষ্ট দিতে চাই না।
না চাই দুনিয়ার মানুষকে এটা জানাতে যে আমি তাদের নিজের সন্তান না। দুনিয়ার মানুষ তাদের মাধ্যমে আমাকে চিনুক, জানুক আজলান ড্রাইক রায়ান আফতাব আর জয় ড্রাইকের সন্তান। তাতে খারাপ তো কিছু নেই। আমাকে অন্য কেউ গর্ভে ধারণ করলেও আমাকে কষ্ট করে এরাই বড় করেছে। আমাকে কখনো ঘুণাক্ষরেও টের পেতে দেয়নি যে আমি তাদের নিজেদের সন্তান না। আপনি আপনার বাবা মাকে খোঁজার চেষ্টা করেননি? করেছিলাম, সত্যিটা জানার জন্য, নিজের আসল পরিচয় জানার জন্য। ফ্রেন্ডসদের সাথে ট্রিপের অজুহাতে নিজের মাতৃভূমি, নিজের জন্মস্থান বাংলাদেশেও গিয়েছিলাম, কিন্তু কোনো ক্লু পাইনি। আর কিছু ঝামেলা হওয়ার কারণে বেশি দিন বাংলাদেশে থাকা হয়ে ওঠেনি। 15 দিনের মাথায় আবার বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া ব্যাক করতে হয়। কি ঝামেলা হয়েছে? আরেকদিন বলবো, এখন ঘুমোতে চলো। অ্যাশ আজলানের কথা মেনে নিল। তারও শরীরটা বেশি একটা ভালো লাগছে না। আজলান তাকে ওইভাবেই কোলে নিয়ে বিছানায় গিয়ে শুয়ে দিল, নিজেও তার পাশে শুয়ে পড়ল। অ্যাশ আজলানের বুকে মুখ লুকিয়ে ঘুমের দেশে পাড়ি জমালো। আজলানও অ্যাশের মাথায় হাত বোলাতে বোলাতে ঘুমিয়ে গেল। সকালবেলা ঘুম ভাঙতেই অ্যাশ দেখলো আজলান তাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ঘুমিয়ে আছে। সে কিছুক্ষণ আজলানের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপর কি যেন মনে করে টুপ করে আজলানের ফর্সা গালে চুমু খেয়ে নিল। চুমু দিয়ে যে আজলানের থেকে কিছুটা দূরে সরে গেল। আজলানকে নিজের থেকে ছাড়িয়ে সে আড়মোড়া ভেঙে শোয়া থেকে উঠে বসলো। হঠাৎ হাত পায়ের দিকে নজর দিতেই তার চক্ষু চরকাস। কি অবস্থা তার হাত পায়ের! শুধু হাত পা না, পুরো শরীরে ছোট ছোট লাল চিহ্ন। প্রথম দেখায় অ্যালার্জি বলেই মনে হবে। হঠাৎ কালকে রাতের কথা মাথায় আসতে অ্যাশ বুঝলো এগুলো কোনো অ্যালার্জি নয়, বরং এগুলো হচ্ছে তার প্রিয়তম স্বামীর থেকে পাওয়া প্রথম ভালোবাসার চিহ্ন। কিন্তু তাই বলে এত শরীরের কোনো জায়গা ফাঁকা নেই। অ্যাশের এবার আজলানের উপর প্রচণ্ড রাগ হলো। নিজের রাগ সামলাতে না পেরে সে জোরে চিৎকার দিয়ে উঠল। আহ আহ অ্যাশের চিৎকার শুনে আজলান ঘুম থেকে ধরফড়িয়ে উঠে গেল। ঘুম কাতুরে কণ্ঠে অ্যাশকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে বেব? এনি প্রবলেম? প্রবলেম না ছাই, কি করেছেন আপনি? আমার স্কিনের 12টা বাজিয়ে দিয়েছেন। এভাবে কুকুরের মতন কেউ কামড়ায়? আজলান অ্যাশের কথা শুনে নিজের পিঠ ঘুরিয়ে দেখিয়ে বলল, এসব কি? আমি না হয় লাভ বাইট দিয়েছি, তাই বলে তুমি আমাকে বিড়ালের মতো আঁচড়াবে? বেশ করেছি, আশ্রেছি। আমিও বেশ করেছি, কামড়েছি। দরকার পড়লে আবারও কামড়াবো। বলে আজলান অ্যাশের কাছাকাছি চলে গেল। এই সরুন, একদম আমার কাছে আসার চেষ্টা করবেন না। এটা বলে অ্যাশ এক লাফে বিছানা থেকে নেমে গেল। আহ অ্যাশের এমন ব্যথাতুর শব্দ শুনে আজলান ঘাবড়ে গেল। কি হলো, ব্যথা পেয়েছো? অ্যাশ চোখে মুখে লাজুক ভাব নিয়ে বলল, কিছু না। আজলান বিছানা থেকে নেমে অ্যাশকে বিছানায় বসালো। বিছানার চারদিকে তাকিয়েও ব্যথা পাওয়ার মতো কিছুই খুঁজে পেল না। হঠাৎ কিছু একটা মনে হতেই ড্রয়ার থেকে কিছু ওষুধ বের করে অ্যাশের হাতে দিল। নিজে তার পায়ের কাছে বসে পড়ল। তুমি আমার স্ত্রী, তোমার সবকিছু সম্পর্কে জানার অধিকার আমার আছে। তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা সরাসরি আমাকে জানাবে, সেটা যতই পার্সোনাল হোক না কেন। কালকে রাতের পরে তোমার আর আমার মধ্যে কোনো গোপন করার মতো কিছু থাকার তো কথা না। বাঁকা হেসে বলল আজলান। আজলানের এসব লাগাম ছাড়া কথাবার্তা শুনে অ্যাশের কান গরম হয়ে গেল। অশ্লীল ব্যথা, মুখের কোনো লাগাম নেই। আমি কি কালকে রাতে নিজের ইচ্ছায় কিছু করেছি? নিজেই জোর করে সব কিছু করে এখন আমাকে বলে লজ্জা দেওয়ার জন্য। বেটা খাটাস, দাঁড়া বেটা। একবার যখন তোর বইয়ের অধিকার দিয়ে দিয়েছিস, এবার তোকে বোঝাবো বউ কাকে বলে। কি হলো, এত কি ভাবছো? অ্যাশ মাথা নাড়িয়ে কিছু না বোঝালো। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, অফিসে যেতে হবে। আর আমি? তুমি যাওয়ার মতো অবস্থায় আছো? এই অসভ্য বেটা আমাকে কোথায় কোথায় লজ্জা দিচ্ছে। তোমাকে আজকে অফিসে যেতে হবে না, ওষুধ খেয়ে শুয়ে পড়ো। আমি অফিসে যাওয়ার আগে খাবার বানিয়ে রেখে যাব, খেয়ে নেবে। আর সুস্থ হলে তখন না হয় অফিসে যাওয়া যাবে। যদিও তোমার অবস্থা দেখে মনে হচ্ছে না যে 10 দিনের আগে বিছানা থেকে উঠতে পারবে। আজলানের কথা শুনে অ্যাশ এবার রাগের দৃষ্টিতে আজলানের দিকে তাকালো। অ্যাশকে এইভাবে তাকাতে দেখে আজলানের আর কিছু না বলে হাসতে হাসতে ওয়াশরুমে চলে গেল। আজলান চলে যাওয়ার পরে অ্যাশও ওষুধ খেয়ে শুয়ে পড়ল। আজলান ওয়াশরুম থেকে বের হয়ে অ্যাশকে ঘুমন্ত অবস্থায় দেখতে পায়। অ্যাশের ক্লান্ত মুখশ্রীর দিকে তাকে প্রশান্তিতে তার বুক ভরে যায়। অ্যাশের এই ক্লান্তির কারণ যে সে, এটা ভেবে সে ঠোঁট কামড়ে হাসে। কিছুক্ষণ পরে অ্যাশের জন্য খাবার তৈরি করে টেবিল সাজিয়ে রেখে আজলান অফিসে চলে যায়।
দুপুর 2টার দিকে অ্যাশের ফোন কারো কল আসে। ফোনের রিংটোনের শব্দে অ্যাশের ঘুম ভেঙে যায়। ঘুমো ঘুমো চোখে ফোন কানে নিয়ে সে হ্যালো হ্যালো করতে থাকে, কিন্তু অপর দিকের ব্যক্তির কোনো রেসপন্স নেই। এবার অ্যাশ একটু বিরক্ত হয়। বিরক্তিতে তার মুখ থেকে চর্ষচোখ শব্দ উচ্চারিত হয়। কে? কথা বলছেন না কেন? সমস্যা কি? আজব লোক তো, বয়রা নাকি? আমি আমিটা কে সেটাই তো জানতে চাইছি। কালকে রাতের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলে বেইব?